এই মুহূর্তে কিন্তু গোটাটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত জারি রয়েছে। পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছেন। পাশাপাশি এখান থেকেও আমরা একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু রায়চৌধুরী। দীপ্তাংশু স্যার, একটুখানি সঙ্গে থাকতে বলবো, কারণ এই মুহূর্তে আরও বেশ কিছু তথ্য ইতিমধ্যে উঠে আসছে। আমি আপনার কাছে আসবো সেই নিয়ে আলোচনায়। তার আগে আপনাদের শোনানোর চেষ্টা করবো একটুখানি সেখানকার পুলিশ আধিকারিকরা কি বলছেন এই ঘটনা সম্পর্কে। There are many bodies there, and postmortems are also being conducted at LNJP. 5 postmortems have already been done. So we are in the process of identifying some of them, and there are other people also who are getting treatments. So as of now, what body and or anything related to that is still. Do you have unidentified bodies also? Yes, there are one or two bodies, but yes, we have already identified 6 bodies. They have been postmortem has been done on 5. So you're confirming there are 2 bodies which are identified. Have any family members come and? No, that is that is also preliminary, because there are body parts also. So that has to be joined, and that has to be logically connected with it. As of now, I can only tell you that an FIR has been registered under UAPA, Explosives Act, and Bharatiya Nyaya Sanhita. Investigation has been taken up, and there are many specialized teams of Delhi Police, FSL, NSG also here on the scene of crime, and they are lifting evidences possible to help in the investigation. The investigation बहुत ही preliminary stages के ऊपर है. Anything, any comment on that will be too premature, and अभी जब तक coherent पूरी चीजें sequence of events क्या है, सब कुछ link नहीं होता, तब तक कुछ भी कहा जाना मुश्किल है। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশু স্যার, গতকালও কিন্তু আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যেখানে এই ফরিদাবাদ থেকে চিকিৎসক গ্রেফতারের ঘটনা এবং পাশাপাশি এই যে বিস্ফোরক প্রস্তুতকারীর যে সরঞ্জাম উদ্ধার হয়েছিল, পরবর্তীতে জানা যায় তার পরিমাণ প্রায় 2900। সেটা কিন্তু একটা চিন্তার বিষয় ছিল। এবং তারপরে গতকালই ঠিক 6:52 নাগাদ এমন একটা ভয়াবহ ঘটনা ঘটলো। কি মনে করছেন যে এই গোটাটা একটা নিছক দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত ছিল? একদমই পূর্ব পরিকল্পিত। এবং আপনি যদি দেখেন, আমি 5টার নাম পড়ছি। ডক্টর মুজাম্মেল, যাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, ডক্টর আদিল অ্যারেস্টেড, ডক্টর শাহিন একজন মহিলা ডাক্তার লখনৌ থেকে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্টেড। ডক্টর মহিউদ্দিন, ইনি অ্যারেস্ট হয়েছিল আহমেদাবাদ থেকে, একটা রাসায়নিক বায়োকেমিক্যাল রাসায়নিক ইউজ করছিল। আর ডক্টর ওমর মোহাম্মদ, যে কালকে এই লালকেল্লার সামনে ব্লাস্টে প্রবাবলি একটা প্রিম্যাচুর, প্রবাবলি আমি বলছি সুইসাইড বম্বার। তো আমি নাম বললাম 5টা ডাক্তারের, ইটস আ ডক্টর মডিউল। ডক্টর মুজাম্মিল, ডক্টর আদিল, ডক্টর শাহিন, ডক্টর মহিউদ্দিন এবং ডক্টর ওমর মোহাম্মদ। এর মধ্যে 4 জন অলরেডি অ্যারেস্টেড, একজন প্রবাবলি, আবার বলছি, ইজ এ সুইসাইড বম্বার। এবং যে ঘটনাক্রমগুলো আমরা যদি ডটগুলো মেলাই, এই ফরিদাবাদ, অনন্তনাগ কাশ্মীর, আহমেদাবাদ, লখনৌ এবং তারপর দিল্লি, এই গাড়িটা যেটা ধরা পড়েছে I-20, যেটাকে এখন তার ইনভেস্টিগেশন চলছে, এটারও কিন্তু পেছনে যখন যাওয়া হবে, এটাও কিন্তু কোথাও না কোথাও ফরিদাবাদের সঙ্গে যুক্ত। এবং এই ডক্টর ওমর মোহাম্মদকে দেখা গেছে এই লালকেল্লার যে পার্কিং লটে প্রায় 2.5-3 ঘন্টা কিন্তু গাড়িটা দাঁড়িয়েছিল। আরো ডিটেল যত দিন যাবে, যত সময় যাবে, আরো আমরা পরিষ্কার হব। কিন্তু 3টের পর এই গাড়িটা পার্কিং লটে টিকিট কেটে ঢুকেছে এবং 6:52 এই ইনসিডেন্টটা হয়েছে। আর ওখানে 6:19 অথবা 6:20 পার্কিং লট থেকে গাড়িটা বেরোয়। এবং এই গাড়ির মধ্যে অনেকে বলছে, অনেকের এটা কথা যে এটা হঠাৎ ব্লাস্ট হয়ে গেছে, কেউ বলছে LPG ব্লাস্ট, কেউ CNG ব্লাস্ট, কেউ বলছে এমনি হয়তো অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট হয়েছে। আমি আমার CNN বাংলা যারা দেখছেন দর্শকদের জানাতে চাই, কোনো ব্লাস্টই অ্যাক্সিডেন্টাল হয় না। এই ব্লাস্টে যে রাসায়নিক যেটা থাকে, এক্সপ্লোসিভ যেটা ধরেছিল, যেটাকে আমরা বলছি এখানে অ্যামোনিয়াম নাইট্রেট, প্রায় 2900 কিলো অলরেডি সিজ করেছে পুলিশ, পুলিশ অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সি। এবং তার যে প্রাইম যেটা থাকে, যেটা এক্সপ্লোসিভ একদিকে থাকে, ডিটোনেশন আর একটা হয়। ডিটোনেশন আর এক্সপ্লোসিভটা জুড়ে তখন একটা বম তৈরি হয়, সেটা IED বলে। সেটা কোনো সুটকেসে রাখা যেতে পারে, প্রেসার কুকার রাখা যেতে পারে, গাড়ির মধ্যে রাখা যেতে পারে। তার মধ্যে আরো মেটাল অবজেক্ট ঢোকানো হয়, স্টিল বলস ঢোকানো হয়, যাতে তার ব্লাস্ট এফেক্টে অনেক দূর যায় আর এই মানুষদের মানে যত নিরীহ প্রাণ আছে তাদের যেন আঘাত করে, কেউ কেউ মারা যান। ঠিক একইভাবে
অনেকে যে বলছে যে হঠাৎ, এটা হঠাৎ হয়নি, দিস আর অল প্রি প্ল্যান্ড, কিন্তু প্যানিক, যেহেতু একটা মডেল ধরা পড়ে গেছে, একটা মডিউল ধরা পড়ে গেছিল এবং তৎপর ধরছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছেন স্যার, কিন্তু একটু বিরত করছি, একটু সঙ্গে থাকুন, আপনি একটু সঙ্গে থাকুন, আমি আসছি আপনার কাছে আবারও। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, এই ঘটনা আরো অনেক তথ্য উঠে আসছে, এই মুহূর্তে তোমার কাছে আর কি আপডেট রয়েছে? হ্যাঁ, একদমই তাই। দীপ্তাংশুবাবু যেমন বলছিলেন একদম সঠিকভাবেই, এবং যে ছবিটা দেখো সমজিৎ, আমরা প্রথম থেকেই বলবো যে একটা সাসপেক্ট, কারণ এখনও পর্যন্ত হোম অ্যাফেয়ার্সের তরফে তারা বিবৃতি একটা অংশের প্রকাশ এসছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন, এবং এনএসজি, এনআইএ এবং অন্যান্য এজেন্সিগুলো দীপ্তাংশুবাবু অনেকাংশেই এবং বহুলাংশেই জানেন। সবটাই আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে এই প্রোগ্রামে বলতে পারবো না, তারা তদন্ত চালাচ্ছেন। কতগুলো সাসপেক্ট এখনও পর্যন্ত রয়েছে, কিন্তু যে বিষয়টা আসবে যে মুজাম্মিল শাকিল, ডক্টর মুজাম্মিল শাকিল কাশ্মীরি ডক্টর, এবং তাকে প্রথম গ্রেপ্তার করা হয়। প্রথম গ্রেপ্তারের পর যে সোকল্ড মডিউলটার কথা বলা হচ্ছে বা দীপ্তাংশুবাবু এইমাত্র বলছিলেন, সেই ছবিটা সামনে আসে। এবার যে প্রশ্নগুলো আসবে যে হরিয়ানার যে গাড়িটি 3:30 নাগাদ ওই পার্কিং লটে যায়, গাড়িটি নাম্বার HR26CF7674, এই গাড়িটি যখন দাঁড়িয়ে থাকে, হ্যাচব্যাক গাড়ি, একটা কনসেপ্ট প্রথমে বুঝে নেওয়া প্রয়োজন যে দুটো ওপিনিয়ন এখানে আসছে, কারণ 6:52 ব্লাস্ট যেটা হয়েছে বা যে ঘটনাই ঘটেছে তারপর প্রায় 16 ঘন্টা তো কেটে গেছে। এরপর দুটো মতামত আসছে সময়, যে একটা বিষয় হলো যে এখানে ওই হ্যাচব্যাক গাড়ি যেটি ওই ব্যক্তি চালাচ্ছিলেন তাতে কোনো মানে টেকনিক্যাল গ্রাউন্ডে কোনো দুর্ঘটনা হয়েছে কিনা, কারণ সিএনজি ছিল পেছনের, অর্থাৎ ডিকি থেকে কোনো রকম ঘটনা ঘটেছে কিনা, আরেকটি হ্যাচব্যাক গাড়ি ছিল সেখান থেকে হয়েছে কিনা। এই দুটি যুক্তি যদি ধোপে না টেকে, তাহলে দীপ্তাংশু যেমন বলছিলেন সেই আলটিমেট সেই জায়গায় পৌঁছবে যেটা একটা মডিউল ছিল। সেই মডিউলে এই ডক্টর মুজাম্মিল শাকিল, যিনি জৈশ-ই মোহাম্মদের অ্যাক্টিভ মেম্বার, যারা বড় ধামাকার পরিকল্পনা করেছিল বলে একটা বড় অংশ মনে করছেন। ফলে সেই ধামাকাকে রূপায়িত করতেই কি গোটা পরিকল্পনা, কারণ ফরিদাবাদ প্লটটা এখানে সামনে আসছে। তুমি দেখবে যে গত সপ্তাহখানেক ধরে যাবতীয় যা কিছু ঘটেছে, প্রায় 2900 কেজি যে বিস্ফোরক এবং বিস্ফোরক সহায়ক যে পদার্থ, অ্যামোনিয়াম নাইট্রেট এবং সহায়ক বস্তু, সেগুলো ওই অংশ থেকে, হরিয়ানা থেকে, এবং হরিয়ানাকে কেন্দ্র করে অর্থাৎ দিল্লির কাছে কোনো একটা বাফার জোনকে বেছে নেওয়া হয়েছিল যেখানে প্লটটা সাজানো যেতে পারে। এবং তুমি এর আগেও দেখো, এটা প্রথম নয়, কারণ 2008 সালে ইন্ডিয়ান মুজাহিদিন একদম সিরিয়াল ব্লাস্ট করেছিল দিল্লি জুড়ে, সেই ছবি আমরা দেখেছি। তার পরবর্তী ক্ষেত্রে হারকাতুল জিহাদ অর্থাৎ হুজি, তারাও দিল্লি হাইকোর্টের সামনে বিস্ফোরণ ঘটায়। কিন্তু প্রায় 13-14 বছর পর এই যে ধামাকা, সেটা একটা অনেককেই হয়তো অবাক করে দিচ্ছে, কিন্তু গোয়েন্দারা মনে করছেন অবাক হওয়ার কিছু নেই, কারণ এখানে দুটো সূত্র উঠে আসছে। যদি প্রথমে বললাম টেকনিক্যাল গ্রাউন্ডে এই ঘটনাটি ঘটে থাকে, তাহলে সেটা টেকনিক্যাল গ্রাউন্ড, তাহলে তার একটা তদন্ত হবে, তাই দীপ্তাংশুবাবু বলছিলেন। কিন্তু যেটা গোয়েন্দারা সন্দেহ করছেন, শুধু কি টেকনিক্যাল গ্রাউন্ড, কারণ রিসেন্টলি দেখা গেছে যে পাঞ্জাব বর্ডার থেকে অন্তত 10 থেকে 12টি যে ড্রোনকে শাটডাউন করা হয়েছে, এবং গোয়েন্দারা মনে করছেন যে 10 থেকে 12টি ড্রোনকে শাটডাউন করা হলো। তার পাশাপাশি যদি আরও 7-8টি ড্রোন যদি আমাদের সীমানার ভেতরে কোনোভাবে ঢুকে পড়ে, কারণ সবসময় সার্ভিলেন্স এত লং রেঞ্জের বর্ডারে সম্ভব নাও হতে পারে, ফলে সেক্ষেত্রে এই ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট সেখানে 200 কেজি 150 কেজি করে এই ড্রোনের সঙ্গে সেগুলোকে ইনস্টল করা সম্ভব হয়। এবং 1 মাস 2 মাসের যদি একটা সময়সীমা আমরা দেখে নিই, তাহলে বিস্ফোরক যে পরিমাণ ধরা পড়েছে তার একটা ছবিও উঠে আসে। অথবা যেটা পাওয়া যাচ্ছে যে শিয়ালকোট এবং সাম্বা সেক্টর, যেটা গোয়েন্দারা মনে করছেন, এই শিয়ালকোট এবং সাম্বা সেক্টরে রিসেন্টলি বেশ কিছু ড্রোন অনুপ্রবেশের চেষ্টা চালায়, পাকিস্তানি ড্রোন, সেগুলো কি শটডাউন হয়, বাদ বাকি কিছু ঢোকে পড়ে, হয়তো সেটা আমরা কনফার্ম করতে পারছি না। এবং এখানে যে ব্যক্তিকে এখনও পর্যন্ত গুরুগ্রাম থেকে অ্যারেস্ট করা হয়েছে, মোহাম্মদ সালমান, যার নামে গাড়িটি, তুমি দেখবে গাড়িটি বেশ কয়েকটা হাত ঘুরেছে, হাত ঘোরার পর গাড়িটি শেষ পর্যন্ত গিয়ে আবার ওই কাশ্মীর লিঙ্কে যাচ্ছে, অর্থাৎ এই মোহাম্মদ তারিক, যার নামে নয়, যার হাতে গাড়িটি বর্তমানে রয়েছে, তিনি গাড়িটি হাতে পান। কিন্তু যারাই এই ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাবেচা করেন বা গাড়ি কেনেন, অনেকের অভিজ্ঞতা আছে, তাতে গাড়ির যে সমস্ত সিএফ অর্থাৎ নাম ট্রান্সফারটা দ্রুত হয়। কিন্তু এক্ষেত্রে এই গাড়িটি বেশ কয়েকটা হাত ঘুরে বর্তমানে তারিখের কাছে গেছে, যারও লিঙ্ক আবার ফরিদাবাদে রয়েছে, ফরিদাবাদের একটি প্রাইভেট কনসার্নে চাকরি করে। ফলে তুমি দেখবে যে তারিখ থেকে তার জম্মু কাশ্মীর লিঙ্ক পাওয়া যাচ্ছে, ডক্টর মুজাম্মিল শেখ, তার জম্মু কাশ্মীর লিঙ্ক
এবং এই তারিকের বাড়ি পুলওয়ামাতে। ফলে জম্মু কাশ্মীর এবং হরিয়ানা এই লিঙ্কটা এখন গোয়েন্দারা বোঝার চেষ্টা করছেন। আমি দীপ্তাংশুবাবুর কাছে জানার চেষ্টা করব, দীপ্তাংশুবাবু, যে প্রশ্নটা অবধারিত হয়ে উঠছে এখানে, যে যদি এটা অ্যাক্সিডেন্টাল একটা ফ্যাক্ট হয় তাহলে তো বলার কিছু নেই, আরও সতর্কতার প্রয়োজন। কিন্তু আমরা দেখেছি যে ইন্ডিয়ান মুজাহিদিন 2008-এ সে সিরিয়াল ব্লাস্ট করেছে দিল্লিতে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল, এবং তারপরেও আমরা দেখেছি 11 সালে গিয়ে হারকাতুল জিহাদিরা তারা সেখানে অ্যাটাক করেছে, ব্লাস্ট করেছে, অনেক বছর পরে ফের। এবং এখানে দেখা গেছে অনেকে মনে করছেন যে গাড়িটি চালাচ্ছিলেন, ওই হ্যাচব্যাক গাড়িটি, তিনি দু একবার তার ড্রাইভিং সিট থেকে বাইরে মুখ বার করেছেন, টাইমিং দেখার চেষ্টা বোধহয় করেছেন। তাহলে কোথাও এই ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট বা যাই হোক, কারণ এখনও ফরেন্সিক রিপোর্ট সামনে আসেনি, সেটার সঙ্গে টাইমার ফিক্স করা ছিল কিছু, বা এর আগে আমরা দেখেছি যে অনেক সময় প্যানিক হয়ে আগে ব্লাস্ট ঘটিয়ে ফেলে, ভারতবর্ষের বুকেই ঘটেছে। সেই ধরনের কোনো সম্ভাবনা আছে কি দীপ্তাংশুবাবু? সত্যজিৎ বাবু, আপনি যেটা বলেছেন সেটা একদম সঠিক, কিন্তু আমি দেখুন, মিথ্যে বলে লাভ নেই, ঘুরিয়ে লাভ নেই। যেসব ছবি আমরা দেখেছি, যেভাবে ব্লাস্ট এফেক্ট হয়েছে, মাই এক্সপিরিয়েন্স ইজ ভেরি ক্লিয়ার। আমার এক্সপিরিয়েন্স বলছে দিস ইজ আ ব্লাস্ট যেটা ইনফ্লুয়েন্সড বাই অ্যান আইইডি, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস। যেহেতু এটা ফরিদাবাদের সঙ্গে কানেক্টেড, অ্যান্ড এই ডক্টর ওমর মোহাম্মদ, ইনিও ডাক্তার, এও আল ফালা হসপিটাল ফরিদাবাদের একজন কর্তৃপক্ষ, উনি ওখানে ডাক্তার ছিলেন, ওনার চেম্বার ছিল। এই প্রত্যেকটা ডাক্তার, মুজাম্মেল হোক, ওমর মোহাম্মদ হোক, আর যারা ধরা পড়েছে তাদের কিন্তু এই আল ফালা ফরিদাবাদের যে হাসপাতাল, তার সঙ্গে একটা লিঙ্ক কিন্তু বেরোচ্ছে। এই জিনিসগুলো একদম ক্লিয়ার। আমি যেটা আবার বললাম, কোনো জিনিসই অ্যাক্সিডেন্ট হয় না, এটা হয়তো প্যানিক করে তাড়াতাড়ি করেছে, কারণ ওদের মডিউলটা ধরা পড়ে গেছে। আমি দীপ্তাংশুবাবু একটা উদাহরণ আপনাকে দেওয়ার চেষ্টা করব, যে দক্ষিণ ভারতে এরকমই একটা আইডি বোঝাই যে গাড়ি, আপনি মনে করতে পারবেন নিশ্চিতভাবেই, সেটি এরকম কোনো একটি ধর্মীয় স্থানের সামনে গিয়ে ব্লাস্ট করানোর পরিকল্পনা ছিল। তার আগে প্যানিক করে সেই সন্ত্রাসবাদী ধরা পড়ে যায় এবং সেই মডিউলটাও বাস্ট করানো হয় এবং সেটাকেও ডিকোড করানো হয়। দীপ্তাংশুবাবু, একদম সত্যজিৎ বাবু যেটা বলছেন, প্যানিক হবে, কিন্তু আমি যেটা বলছি এইটা প্ল্যান করেছে। কারণ আমি আবার বলছি, এক্সপ্লোসিভের সঙ্গে ডেটোনেশন যে মেকানিজম আছে, এই দুটো যদি একসঙ্গে না করা হয় কোনো দিন ব্লাস্ট হবে না। আপনি হাজার হাজার কিলো আপনি রাখুন না অ্যামোনিয়াম নাইট্রেট, আরডিএক্স, টিএনটি, এগুলো হাজার হাজার কিলো রাখা যায়, কিন্তু ওই আটা আর ময়দার মতন বাড়িতে পড়ে থাকবে। যতক্ষণ না ওটার সঙ্গে ডেটোনেশন মেলানো হবে, যতক্ষণ না মেটাল প্লেটস, যতক্ষণ না ওর সঙ্গে টাইমার থাকবে, দেয়ার ইজ এ ডিভাইস হাউ ইট ইজ মেড। অর্থাৎ একটা আশঙ্কা থাকছে যে একটা যেটা ছবি উঠে আসছে, যে কোনো জায়গায় টেকনিক্যাল গ্রাউন্ড থেকে সাকসেসফুল পুরোপুরি হয়নি, আমরা আশঙ্কা উঠছে। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, এবং পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এই মুহূর্তে সত্যজিৎ, তোমার প্রশ্ন। যে আপনি বলছিলেন, অর্থাৎ কোথাও আমাদের আশঙ্কা রয়েছে এবং আশঙ্কাটা ভীষণ তীব্র, কারণ আমরা ইন্ডিয়ান মুজাহিদিনকে ব্লাস্ট করতে দেখেছি, হারকাতুল হুজিকে দেখেছি, এবং শেষ পর্যন্ত ছবিটা আসলো। এখানে যেটা অনেকে মনে করছেন যে প্যানিক হয়েছে, কিন্তু আরও একটা বিষয় উঠে আসছে, যেটা মডিউল তৈরি হয়েছিল, বড় ধামাকার একটা প্ল্যানিং ছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দীপ্তাংশুবাবু, যে যখন একে একে এই মডিউলটাকে ব্রেক করা গেছে, ডিকোড করা গেছে, অনেকে ধরা পড়েছেন, তখন কোথাও একটা প্রতিশোধ স্পৃহা কাজ করেছে যে আজকেই কিছু একটা করতে হবে এবং দ্রুত। সেই প্ল্যানিংটা কি কাজ করে? আপনি বারবার অর্গানাইজড প্ল্যানিং এর কথা বলছিলেন দীপ্তাংশুবাবু। সজিত বাবু, এটা দেখুন, ইন্টেলিজেন্স এজেন্সি একটা বিরাট কাজ করেছে। যদি এই 2900 কিলো, এই 12খানা সুটকেস পাওয়া গেছে, 20টা টাইমার পাওয়া গেছে, এবং আহমেদাবাদে যে রাসায়নিক রেসিন ইউজ করে যদি ওটা ফল অথবা সবজিতে ইউজ করতো, একটা বড় আরো একটা বৃহত্তম কিছু একটা টেরর অ্যাটাক, নাশকতার শখ ওরা করেছিল, সেটা কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সি ভেঙে দিয়েছিল। এবং তারপরই এর প্রতিক্রিয়া, আমরা যদি প্রতিক্রিয়াটা ভাবি, শুধু এই ডক্টর ওমর আহমেদ দৌড়ে এসছে না, এদের একটা হ্যান্ডলার আছে, এদের যারা নিয়ন্ত্রণ করছে, তারা কিন্তু বর্ডারের ওই পার পাকিস্তান এবং আইএসআই যারা বড় মাথা, তারা কিন্তু এই পুরো নিয়ন্ত্রণটা করছিল, এবং নিয়ন্ত্রণ করছিল বলে ওরাও প্যানিক হয়েছিল যে সব ধরা পড়ে গেছে, লিঙ্ক আফটার লিঙ্ক ধরা পড়ছে, এরাও ধরা পড়তো, কারণ সবকিছু আল ফালা হসপিটালের সঙ্গে একটা লিঙ্ক আছে। এবং একটার পর একটা যখন ধরা পড়ছিল, ওরা ফরিদাবাদ থেকে বেরিয়ে নিয়ারেস্ট একটা জায়গায় এসে এই অঘটন যেটা ঘটলো কালকে 16 ঘন্টা আগে, সেই ঘটনা কিন্তু ঘটেছে। কিন্তু নিয়ন্ত্রণটা কোথাও না কোথাও থেকে হ্যান্ডলার আছে। এবং সবচেয়ে যেটা ভয়ানক সত্যজিৎ বাবু, এই 5 জনও কিন্তু ভারতের নাগরিক,
আমরা বারবার 2.5 ট্রান্টের কথা বলছি। ভারতের নাগরিক, ভারতের ডাক্তার, আমার আপনার ট্যাক্সের পয়সা এরা পড়াশোনা করেছে। বেশিরভাগ এদের মধ্যে 3জন 4জন কাশ্মীরে এরা ডাক্তারি পাশ করেছে। অলরেডি এদের যে তথ্য আসছে, যে কনফিউশন আপনি যা বলছেন যে অবশ্যই চিকিৎসককে তার ভূমিকা পালন করা উচিত, একদম ঠিক। তার সঙ্গে যে তথ্য আপডেট আমাদের কাছে পৌঁছচ্ছে এই মুহূর্তে, যে এটা কি অ্যামোনিয়াম নাইট্রেট নাকি একটা ওই সিএনজির ব্যাটারি ব্লাস্ট, সেটা বোঝার জন্য যে ফরেন্সিক রিপোর্ট, ফার্স্ট রিপোর্টটা সম্ভবত আজকেই সামনে আসতে চলেছে, সেই ছবিটা আমাদের কাছে আসছে, আপডেটটা আসছে। এবং যে প্রশ্নে আপনার কাছে যাবো, এই ফরেন্সিক রিপোর্টটা আসলে বোঝা যাবে যে দুধ কা দুধ পানি কা পানি, অর্থাৎ আসল গল্পটা কী। এবং তার পাশাপাশি আপনাকে বলবো যে চিকিৎসকদের তার ভূমিকা তো পালন করা উচিত, তাহলে মানুষের বিশ্বাস চিকিৎসকদের প্রতি চলে যাবে। এবং একই সঙ্গে যেটা গোয়েন্দারা মনে করছেন যে শিয়ালকোট সাম্বা সেক্টর অথবা পাঞ্জাব সেক্টর থেকে কি কোনো ড্রোন মারফত এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট সেগুলোকে অনুপ্রবেশ করানো হয়েছিল, বা ওভারগ্রাউন্ড ওয়ার্কার, অর্থাৎ আপনি যেটা বলছিলেন পাকিস্তানের আইএসআই বা সেখানকারদের সঙ্গে এখানকার হ্যান্ডলারদের যে সম্পর্কের কথা, এবং এখানে যে যারা ওভারগ্রাউন্ড ওয়ার্কার রয়েছে বা ওজিডব্লিউ রয়েছে, তাদের ভূমিকাও এই মুহূর্তে গোয়েন্দাদের নজরে। এবং এই যে ডাক্তার যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা যে মডিউলটাকে ডিকোড করা গেছে, তা না হলে আরও বড় কিছু হতে পারত। কতটা তীব্র আশঙ্কার উপর দাঁড়িয়ে আছে গোটা রাজধানী এবং দেশ, দীপ্তাংশুবাবু? সত্যজিৎবাবু একদম কারেক্ট, আপনি যেটা বলছেন ড্রোনের মাধ্যম দিয়ে আসতে পারে, কিন্তু এত 2900 কিলো যেটা অলরেডি সিজ করেছে, এত আর্মস, AK-46 AK-47 এসছে, AK-56 এসছে, অ্যামিউনিশন আছে, এত গ্লক আছে, বেরেটা আছে, রিভলভার পিস্টল পেয়েছে, তো এত অ্যামাউন্ট অফ অ্যামিউনিশন, আর্মস, রাসায়নিক, তার সঙ্গে এই এক্সপ্লোসিভ, আমার মনে হয় ভেতরে আরো কিছু বড় মাথা লুকিয়ে আছে। কেউ না কেউ ভারতীয় যারা এদের মদত করছে, যারা এদের হেল্প করছে, এই 0.5 ফ্রন্ট এদের ভুললে চলবে না। এবং সবসময় যে দুর্গ থাকে সত্যজিৎ বাবু, দুর্গর যে দরজা ভেতর থেকে কেউ না কেউ খুলে দেয়। তাই এই যে আমাদের ভারতবর্ষ, 140 কোটির ভারতবর্ষ, যে দুর্গ দরজা কিন্তু ভেতর থেকেও কে খুলছে, দরজা খুলে দিচ্ছে ভেতর থেকে, এইটা আমি আবার বারবার বলছি। তাই এই যে 5 জন ডাক্তার ভারতীয়, আরো কেউ আছে যারা এদের হেল্প করছে, যারা এদের এই রাসায়নিক পৌঁছে দিয়েছে, যারা এদের ভাড়া দিচ্ছে বাড়ি, যারা এদের গাড়ি দিচ্ছে, এই সমস্ত কিন্তু একটা বড় মডিউল, কেউ OGW, এইটাও আমরা রাইট অফ করবেন না সত্যজিৎ বাবু। বাংলাদেশের তরফ থেকেও কিন্তু একটা অলরেডি অ্যাক্টিভিটি ISI হচ্ছে, নেপাল থেকে এটা ঢুকতে পারে, বাংলাদেশ থেকে ঢুকতে পারে। এবং অ্যামোনিয়াম নাইট্রেট ভারতবর্ষের ভেতরে পাওয়াটাও খুব মুশকিল নয়, কারণ এটা যে কোনো এই বিভিন্ন বম অথবা অ্যামিউনিশন বানাতে, ভারতবর্ষের অ্যামিউনিশন বানাতে এটা ইউজ হয়। 2900 কেজি অফ অ্যামোনিয়াম নাইট্রেট ইজ ইকুয়াল টু 700-800 to 1000 কিলো অফ RDX, এটা যেন মাথায় থাকে। 1993 মুম্বাই ব্লাস্ট, অর্থাৎ একটা বড় প্ল্যানিং ছিল। দীপ্তাংশুরা বলছেন আপনি যে প্রায় 3000 কেজি বিস্ফোরক এবং বিস্ফোরক সহায়ক পদার্থ নিয়ে বিগ প্ল্যান ছিল, এবং ISIর বড় মডিউলটাকে হয়তো ভাঙা গেছে। এবং অবশ্যই 9 জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। ভারতবর্ষের মতো দেশ, এত শক্তিশালী দেশ, বৃহত্তম গণতন্ত্র, তার রাজধানীতে এই ঘটনা নাড়া দিয়েছে সারা বিশ্বকে। ফলে এটা তো দেখা হবে। এবং একটা প্রশ্ন খুব সংক্ষেপে জানতে চাইব যে ভারতবর্ষের বুকে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী হামলা হলে তার যুদ্ধের সামিল হবে যে নীতি আমরা নিয়েছিলাম, ফলে সেটা কি অপারেশন সিঁদুর 2.0 ভার্সনকে এসকালেট করতে পারে? দীপ্তাংশু খুব শর্টলি। বাবু এটা প্রিম্যাচিওর ইনভেস্টিগেশন চলছে। দেখুন আমাদের 9 জন 10 জন কি 12 জন প্রাণ, ভারতীয় প্রাণ চলে গেছে, এবং অ্যাটাকও করেছে ভারতের ভেতর থেকে, যারা র্যাডিক্যালাইজ মৌলবাদ অ্যাটাক করেছে, এটা খুব পরিষ্কার। তো সেই জায়গায় আমার মনে হয় এদের যে মাথা, হাইড্রার মাথা, অক্টোপাসের মাথা, এটা হচ্ছে ISI এবং মোল্লা মুনি। এদের যতদিন না এদের ধুলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, মাথাটাকে ক্রাশ করে দেওয়া হচ্ছে, মাথাটা কেটে দেওয়া হচ্ছে, ততদিন টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস পেছন থেকে বারবার ছোড়া মারবে। বিগত 3 দশক 4 দশক মারছে, আরো কিন্তু এই বাংলাদেশ অ্যাক্টিভেট হচ্ছে, লঞ্চ প্যাড হচ্ছে, 7টা উত্তর পূর্ব পশ্চিম বাংলা আরো সতর্ক এবং সজাগ থাকতে হবে। ঠিক ঠিক, একদমই। অর্থাৎ সবুজের একটা বিষয় পরিষ্কার, যে যেটা দীপ্তাংশু বলছিলেন যে মূল ঘাঁটি হচ্ছে লাহোরের GHQ, ফলে সেখানে যদি অপারেশন অর্থাৎ সিঁদুরের পার্ট 2 আমরা দেখি, এবং সেখানে যদি ব্রহ্মোস ওই লাহোর GHQতে ঝাঁপিয়ে পড়ে বা সেখানে হিট করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ যেদিকে গোটা পরিস্থিতি যাচ্ছে
সময় একদম ঠিক। পরবর্তীতে সেই পরিস্থিতিগুলোর দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং আমাদের মাসটাও ভুলে গেলে চলবে না এবং কোনোভাবে সেই 26/11 স্মৃতিকে উস্কে দেওয়ার চেষ্টা কিনা এদিকেও আমাদের পরবর্তীতে নজর থাকবে। তবে আপাতত কর্নেল চৌধুরী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আলোচনার সময় শেষ হয়েছে। পাশাপাশি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন নিউজ রুম থেকে। সত্যজিৎ, তোমাকেও ধন্যবাদ।